বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ। দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর চ্যাপ্টারে যে ক্যালকুলাস অংশটা আছে সে অংশের ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন আমরা এর আগের ক্লাসে দেখেছি ঢাল নির্ণয়ে ব্যবহৃত হয়, আর ইন্টিগ্রেশন ব্যবহৃত হয় ক্ষেত্রফল নির্ণয়ে। কোনো একটা সরল রেখা বা বক্ররেখা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সে ক্ষেত্রফল নির্ণয়ে ইন্টিগ্রেশনটা কি হয় ব্যবহৃত হয়। ইন্টিগ্রেশন নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক। স্থানাঙ্ক ব্যবস্থায় এটা তো মূল বিন্দু, তোমরা জানো এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে আমি যদি একটা সরল রেখা নেই, ধরো এটা একটা সরল রেখা নিলাম। এই সরল রেখার উপরস্থ এর সাউন্ড শুনছো না? উপরস্থ একটা বিন্দু এটা, আর একটা বিন্দু হচ্ছে এটা। ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,3, বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 5,7,8। এবং আমাকে বললো যে এ ও বি বিন্দু এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা নির্ণয় করো। এটা যেহেতু সরল রেখা, আমরা কি করব, এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিব, আবার বি থেকেও এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিব। টেনে দেওয়ার পর এখানে যে একটা এই যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, দেখো এই ক্ষেত্রফলটা কত সেটা জানতে চাইছি। সমগ্র অঞ্চলটার ক্ষেত্রফল জানতে চাইনি আমার কাছে, পুরো অঞ্চলটার, যেমন এটার সরি এটার সমগ্র অঞ্চলটার ক্ষেত্রফল জানতে চাইনি। মনে করো এখান থেকে একটু এটা এটা পুরোটার ক্ষেত্রফল আমার কাছে জানতে চাইনি। আমার কাছে জানতে চাইছে বিন্দু দুইটা দ্বারা, বিন্দু দুইটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা। এই যে এটা কিসের মতো লাগতেছে? এটা ট্রাপিজিয়ামের মতো লাগতেছে। দেখ, ট্রাপিজিয়ামের মতো লাগতেছে এটা। তো এটা যদি ট্রাপিজিয়ামের মতো লাগে এবং এটা যদি বলি আমরা কত, মানে এখান থেকে এতটুকু কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা যদি এ বি সি ডি দেই তাহলে কি হবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এসি প্লাস এডি ইন্টু এদের মধ্যকার দূরত্ব কত, লম্ব দূরত্ব, এই যে সিডি। এই যে এটা যদি বলতে পারি তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কেন? কারণ আমরা তো ইন্টিগ্রেশন নিয়ে কথা বলছি। ইন্টিগ্রেশন কি করে? ক্ষেত্রফল নির্ণয় করে। আচ্ছা, ট্রাপিজিয়াম এখনো আমরা ক্যালকুলাস ব্যবহার করছি না, ইন্টিগ্রেশন এখনো ব্যবহার করছি না, আমরা জিওমেট্রিক পদ্ধতিতে বের করছি। বের করছি কতটুকু ক্ষেত্রফল বের করছি আমরা, এ বা বি বিন্দু এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করেছে সে ক্ষেত্রফলটা বের করছি আমরা। এখন কোনখান থেকে কোথায় নির্ণয় করছি আমরা? এই যে 3, দেখো এটা এক্স অক্ষের, এই যে 3, এই 3 মানে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 3, এটার এক্স এর মান। এ এর এক্স এর মান 3, এটা কি মিন করে? মূল বিন্দু থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে 3। আচ্ছা, বি এর এই এক্স অক্ষের এক্স মান, এটা মানে কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5। আচ্ছা, একইভাবে এই যে এই 3টা কি, ওয়াই অক্ষের মান, এ এর ওয়াই অক্ষের মান, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে 3। তারপরে বি এর 7, এই যে 7 এই বিন্দুটা ওয়াই এর মান, এটার মানে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 7। তা আমার ওগুলোর মান দরকার নাই, আমার দরকার কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আচ্ছা, এখন সমান্তরাল বাহুদ্বয় কে কে আছে? একটা হচ্ছে হাফ এসি। এসি মানে কত, সরি এসি না বিসি, সরি বিসি, এটা বিসি, এই যে বি থেকে সি পর্যন্ত। আর এটা হচ্ছে এডি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিসি কত, এখান থেকে একটু কত,
ওয়াই এর মান এটার, এই যে ওয়াই, ওয়াই এর মান 7। আর এডি কত? এডি মানে এখান থেকে একটু কিসের মান? ওয়াই এর মান। কেন? ওয়াই অক্ষের দিকে, উপরের দিকে বা নিচের দিকে, যেদিকে উপর নিচে যে কোনো দিকে হইলে তো ওয়াই এর মান, এই যে 3। আর লম্ব দূরত্ব হচ্ছে সিডি, এই যে সি থেকে ডি পর্যন্ত কত? কারণ এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে 5 আর এটুকু পর্যন্ত হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে এটুকু কত হবে? 2। তাহলে এটা হবে 2, কাটাকাটি করো, তাহলে চলে আসলো 10। তার মানে আমরা পেয়ে গেলাম এই ক্ষেত্রটার, গ্রিন কালারের যে ক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। এখন এটা তো আমরা জিওমেট্রিক পদ্ধতিতে বের করছি, এখন যদি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে বের করতাম এটার মান। আচ্ছা, এটা আমরা কোত্থেকে কোথায়, সীমা কত থেকে কত সীমার মধ্যে বের করছি? xi সমান 3 থেকে হতে f সমান 5 পর্যন্ত। ক্যালকুলাসে এই অন্তরিক, সরি, ইন্টিগ্রেশনে কি থাকে? সীমা থাকে। তাই আমাকে সীমাটা বলে দিতে হবে কত থেকে কত পর্যন্ত করেছো তুমি। তুমি পুরোটা কিন্তু কি করো নাই, এখান থেকে এটুকু বের করো নাই, তুমি বের করছো এখান থেকে এটুকু এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা। তাই এক্স আই মানে কি? ইনিশিয়াল, এক্স এর ইনিশিয়াল পয়েন্ট কত? 3। এই যে 3 থেকে, এই যে 3 থেকে x সমান 5, এই যে 5 পর্যন্ত এই অঞ্চলটার আমি কি করছি? ক্ষেত্রফল বের করছি, এই যে 10 একক। এই জন্য এক্স এর সীমাটা আমাকে কি করে দিতে হবে? কত থেকে কত সীমার মধ্যে আমি অন্তরীকরণ, সরি, ইন্টিগ্রেশন করছি সেটা আমাকে বলে দিতে হবে। এটা তো আমরা জিওমেট্রিক পদ্ধতিতে করছি। এখন ইন্টিগ্রেশন পদ্ধতি মানে ক্যালকুলাস পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা দেখ। আমি ক্যালকুলাসের ক্ষেত্রে স্যার বলছিলাম প্রত্যেকটা লেখচিত্রের একটা সমীকরণ থাকে। তাহলে এই লেখচিত্রটার একটা সমীকরণ আছে। এই লেখচিত্রটার সমীকরণ সমান হচ্ছে গিয়ে y সমান টুয়াইস এক্স মাইনাস 3। এটা হচ্ছে গিয়ে এই লেখচিত্রের সমীকরণ, y সমান টুয়াইস এক্স মাইনাস 3। হ্যাঁ, তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ, যদি y এর মান এখানে 3 বসাও, এই যে এখানে 3 বসায়, তাহলে x এর মান এই পাশে 3 পাওয়া উচিত। তাহলে x এর মান, সরি, y এর মান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হওয়া উচিত। তাহলে y যদি এখানে 3 বসায়, তাহলে এই পাশেও x এর মান 3 বসলে আমরা 3 পাবো, তাই তো? দেখি, এখানে x এর মান 3 বসায়, 3 দুগুণে 6, 6 থেকে 3 গেলে 3। হ্যাঁ, তার মানে এ বিন্দুর জন্য এই সমীকরণটা সত্য, তাহলে বি বিন্দুর জন্য সত্য হওয়া উচিত, যেহেতু এটা পুরো সরল রেখাটার সমীকরণ। তাহলে 5 হচ্ছে x এর মান, তাহলে এখানে 5 যদি বসাই আমরা, 5 দুগুণে 10, 10 থেকে 3 গেলে 7, তাহলে y এর মান 7, এই পাশে 7। তার মানে এ ও বি এর জন্য এই সরল রেখাটার সমীকরণটা কি? সত্য। তার মানে এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে y সমান টুয়াইস এক্স মাইনাস 3। আচ্ছা, তো সরল রেখার সমীকরণ আমরা বলছিলাম ইন্টিগ্রেশনের চিহ্ন কি? এটা। আর সেখানে কি থাকবে? dx থাকবে, যার সাপেক্ষে x থাকলে x এর সাপেক্ষে হইলে x, মানে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটা বসবে। যেমন এটা কিসের ফাংশন? এটা হচ্ছে x এর ফাংশন, যেটাকে কি দিয়ে প্রকাশ করছি? আমি y দিয়ে প্রকাশ করছি। y এর জায়গায় আমরা কি লিখতে পারতাম? f of x ও লিখতে পারতাম। আমরা এসএসসি তে ফাংশন পড়ে আসছিলাম। এই যে y এর জায়গায় আমরা কি লিখতে পারি? f of x লিখতে পারি। হুম, তাহলে এই f of x টা কিসের ফাংশন? x এর ফাংশন। y টা কিসের ফাংশন? x এর ফাংশন। তাহলে যার সাপেক্ষে যার ফাংশন এখানে সে বসবে, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব বা ইন্টিগ্রেশন করব এখানে সে বসবে। x, যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন করছি তাহলে এখানে x বসবে। x এর সাপেক্ষে যেহেতু করছি, t এর সাপেক্ষে করলে এখানে t বসতো, dt বসতো। মানে d ঠিক থাকবে, যার সাপেক্ষে হবে x y z t, ওইটা চেঞ্জ হয়ে যাবে, ওই জিনিসটা চেঞ্জ হয়ে সেটা আসবে x। আমরা যেহেতু সমীকরণে এটা x এর ফাংশন নিয়েছি, আর বলছিলাম কিভাবে করব, যাকে আমি ইন্টিগ্রেট করব সে এই ফাঁকা জায়গাটাতে বসবে। কাকে করছি? টুয়াইস এক্স মাইনাস 3, এই টুয়াইস এক্স মাইনাস 3। সীমা কত? এখানে কত থেকে কত সীমার মধ্যে x এর মান? এই যে x এর মান 3 থেকে 5 পর্যন্ত এই সীমার মধ্যে, এই এরিয়ার মধ্যে আমি তাকে ইন্টিগ্রেট করছি। কেন? এই যে দেখো x এর 3 থেকে x এর মান কত? 5 পর্যন্ত। এই জন্য এখানে 3, এটা যেহেতু ছোট, এটা লোয়ার, যেটা শুরু হয়, যেটা থেকে শুরু হয় সেটা লোয়ার লিমিট, আর যেটাতে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে আপার লিমিট। ইন্টিগ্রেশনে একটা লিমিট থাকে। হ্যাঁ, ইন্টিগ্রেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে
ডেফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ, ওটা নিয়ে আমরা পরে কথা বলছি। এখানে লিমিট থাকে, আমি কত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব। এখানে লিমিটটা হচ্ছে x এর মান 3 থেকে শুরু হয়েছে, x কোথায় গিয়ে শেষ করছি আমরা 5 এ। এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি, তাই এখানে নিচে বসাইতে হয় আপার লোয়ার লিমিটটা, উপরে বসাইতে হয় আপার লিমিটটা। লোয়ার লিমিট হচ্ছে এখানে x যেহেতু ফাংশন, তাহলে x এর মান 3 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত, এই সীমার মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, সীমাটা দিয়ে দিতে হয়। আর এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা আসবে 10। বলে স্যার কিভাবে আসলো, সেটা আমি ইন্টিগ্রেশন করে দেখাবো, তখন তুমি বুঝতে পারবা কিভাবে এখান থেকে 10 আসলো। তাহলে দেখো ক্যালকুলাস পদ্ধতিতে আমি সরল রেখার এই সরল রেখাটার ক্ষেত্রফল কত পাইছি, 10 পাইছি। আর জিওমেট্রিক পদ্ধতিতে আমি কত পেয়েছি, 10 পেয়েছি। এটা তো সরল রেখার ক্ষেত্রফল নির্ণয় করছি আমরা। এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার ঢাল এখন আমরা কিভাবে বের করব। বক্ররেখার ঢাল এখন ধরে নিলাম এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি। এই দুই পয়েন্টে আমি বক্ররেখার ঢাল বের করতে, সরি ক্ষেত্রফল বের করতে চাই, ঢাল না, ক্ষেত্রফল বের করতে চাই। আমরা তো ডিফারেন্সিয়েশনে ঢাল বের করা শিখে ফেলছি। হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে চাই। এখন ক্ষেত্রফল বের করলে আমরা কি করব, এখান থেকে লম্ব টেনে দিব, এখান থেকেও লম্ব টানলাম, টানার পর একটা এরিয়া তৈরি হইলো। এই যে এই এরিয়া, এই যে গ্রিন কালারের যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। সরল রেখার ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এখন কি আমি ট্রাপিজিয়াম ব্যবহার করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এটা তো বক্ররেখা, এটা তো কোনো সরল রেখা না। তাহলে তুমি কিভাবে ট্রাপিজিয়াম ব্যবহার করবা? ট্রাপিজিয়াম তো প্রত্যেকটা চারটা বাহু, চারটা বাহু সরল রেখা। কত হচ্ছে চারটা বাহু সমান না, কিন্তু চারটা বাহুতে সরল রেখা ছিল। তাহলে এখানে তো আমি কোনো ট্রাপিজিয়াম ব্যবহার করতে পারছি না, মানে কোনো ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারছি না, কোনো চতুর্ভুজ সূত্র ব্যবহার করতে পারছি না। তাহলে আমি কিভাবে বের করবো? কোনো উপায় নাই। তখন আমাকে ক্যালকুলাস পদ্ধতিতে যেতে হয়। তুমি সরল রেখার ঢালটা ক্যালকুলাস ছাড়াও বের করতে পারো, যেমন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বের করে ফেলছি। আবার হ্যাঁ, সরল রেখাটা বের করে ফেলতে পারছি। আবার ক্যালকুলাস পদ্ধতিতেও আমি সরল রেখাটা বের করছি ইন্টিগ্রেশন ব্যবহার করে। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে তুমি কোনো জিওমেট্রিক পদ্ধতিতে কি করতে পারবে না, ক্ষেত্রফল বের করতে পারবে না। তার তার জন্য তোমাকে বক্ররেখা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা কিভাবে তুমি বের করবা, সেটার জন্য তোমার ক্যালকুলাস লাগবে। আর সেই ক্যালকুলাসের শাখাটার নাম কি? ইন্টিগ্রেশন। কারণ ইন্টিগ্রেশন ক্ষেত্রফল বের করে, ডিফারেন্সিয়েশন ক্ষেত্রফল বের করতে ব্যবহৃত হয় না। ডিফারেন্সিয়েশন শুধু ঢাল নির্ণয়ে ব্যবহৃত হয়, ঢাল নির্ণয়। মাথায় রাখবা কোনটার ব্যবহার কোথায়। যেখানে ক্ষেত্রফল ব্যবহার বের করতে বলবে সেখানেই ক্যালকুলাসের ইন্টিগ্রেশন শাখাটা আসবে, আর যেখানে ঢাল বের করতে বলবে সেখানে অবশ্যই ডিফারেন্সিয়েশন শাখাটা আসবে। ঠিক আছে? তাহলে আমরা কত লিমিট থেকে কত লিমিটে এখানে কি করব, ঢাল বের করব। মনে করো এখানে x এর মান 1, এই পর্যন্ত, এই পর্যন্ত x এর মান হচ্ছে গিয়ে 1, তাহলে x আই ইনিশিয়াল পয়েন্ট 1, আর এইটুকু পর্যন্ত x এর মান হচ্ছে গিয়ে কত, 3, তাহলে x f সমান সমান 3। তাহলে আমরা কত থেকে কত সীমার মধ্যে ডিফারেন্স ইন্টিগ্রেশন করব, 1 থেকে 3 এর মধ্যে ডিফারেন্সিয়েশন করব। তাহলে xi হচ্ছে গিয়ে 1, xf হচ্ছে গিয়ে 3। তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। হ্যাঁ, এই সীমার মধ্যে আমি কি করব, সীমাটা বলে দিতে হবে কোন সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। আমার তো পুরোটার ক্ষেত্রফল দরকার না, যেমন এইটুকু ক্ষেত্রফল আমার দরকার নাই, এটুকু আমার দরকার নাই। তাহলে আমার যতটুকু গ্রিন কালার করা আছে ততটুকু দরকার। কারণ আমি যদি এখান থেকে হিসাব করি, এখান থেকে তো আবার x সমান 1 না, এখান থেকে তো আরো 1 এর চাইতে কি হবে, কম হবে। ঠিক আছে? তাহলে কত সীমার মধ্যে তুমি ইন্টিগ্রেশন করছো সেটা তোমাকে কি করতে হবে, বলে দিতে হবে। সীমাটা, x এর মানটা বলে দিতে হবে। কেন x নিয়ে কথা বলছি? কারণ আমরা তো x অক্ষের সাথে ক্ষেত্রফল নির্ণয় করছি, এই কারণে x এর সীমাটা বলে দিতে হবে। x এর কত সীমা থেকে কত কত সীমা পর্যন্ত আমি ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে তোমাদেরকে আমি বলছি ইন্টিগ্রেশন সাইন কি, এটা। আর প্রত্যেকটা সরল রেখা হোক বক্ররেখা হোক লেখচিত্রের একটা সমীকরণ থাকে। এই লেখচিত্রটা সমীকরণ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। y সমান 2x স্কয়ার 5x, এই যে প্লাস 2, এটা হচ্ছে, এটাও কিসের ফাংশন, x এর ফাংশন। এই যে চলক দেখো x, সমীকরণে যেটা থাকে সেটার ফাংশন। এই যে সমীকরণে চলক যেটা থাকে সেটার ফাংশন হয়, এই যে এটা x এর ফাংশন।
তাহলে আমরা কি বলছিলাম, এখানে থাকবে dx, আর এই খালি জায়গায় যাকে আমি ইন্টিগ্রেট করব সে বসবে, আর এখানে উপরে নিচে সীমাটা বসবে। এবার আসো আমরা এখানে এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, dx দিলাম, যাকে ইন্টিগ্রেট করব তাকে এই খালি অংশটাতে বসাবো। কাকে ইন্টিগ্রেট করব আমরা? y কে। কাকে ইন্টিগ্রেট করব আমরা? y কে। কাকে ইন্টিগ্রেট করব? কাকে ইন্টিগ্রেট করব আমরা? y কে। এই যে y লিখলাম, আর সীমা কতর মধ্যে কত? 1 থেকে 3 এই সীমার মধ্যে ইন্টিগ্রেট করব। তাহলে লোয়ার লিমিট 1 নিচে, আপার লিমিট 3 উপরে বসাইলাম। এবার আবার সমান সমান দিয়ে লিখলাম। এবার y সমান সমান কত সেটা লিখো। 2x স্কয়ার 5x প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 4x মাইনাস 5। বলে স্যার এটা কিভাবে পেলেন? দেখাবো কিভাবে হয়, এগুলো সূত্র ছাড়া হচ্ছে না। হ্যাঁ, এখন এটা এটা কিসের? এটা ক্ষেত্রফলের সমীকরণ পাইছি। কোনটার? এইটুকু জায়গার ক্ষেত্রফল। যতটুকু জায়গা আমরা আবদ্ধ করলাম এইটুকুর ক্ষেত্রফল পেলাম আমরা। ক্ষেত্রফল পেলাম না, আসলে ক্ষেত্রফলের সমীকরণটা পেলাম। ক্ষেত্রফল পেলাম না, আসলে ক্ষেত্রফলের সমীকরণটা পেলাম। এখন তোমাকে যদি বলে দেওয়া হয়, এখন আমি যদি লিমিটটা বসাই, এই লিমিটটা যদি বসাই দিই তাহলে এখান থেকে ক্ষেত্রফল পাবো 4/3। এটা কিভাবে আসতেছে সবগুলো জিনিস দেখাই দিব। 4/3 বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ একক, তার মানে এইটুকু এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে 4/3 বর্গ একক। এইটুকু যেটুকু গ্রিন কালার করা আছে, এই গ্রিন কালারের অংশটুকুর ক্ষেত্রফল কত? 4/3 বর্গ একক। এটা কিভাবে আসলো 4/3 সেটা স্যার দেখাবো। ডিফারেন্সিয়েশনও আমি দেখাইনি, আমি জাস্ট মানে এটা বুঝাতে চাচ্ছি ক্ষেত্রফল, বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় তুমি ইন্টিগ্রেশন ছাড়া পারবে না। কোন সূত্র দিয়ে তুমি বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না। তাহলে যেহেতু আমি সরল রেখারও ক্ষেত্রফল, সরল রেখাও এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেটাও আমি ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারছি, বক্ররেখাও এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল নির্ণয় করে সেটাও ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারছি। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে তো আমি সব ক্ষেত্রফলই বের করতে পারতেছি। এই কারণেই ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়। হ্যাঁ, জিওমেট্রিক পদ্ধতিতে সব ক্ষেত্রফল বের করা যায় না, শুধু সরল রেখা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা যায়। আর ক্যালকুলাস দিয়ে মানে ইন্টিগ্রেশন দিয়ে তুমি সরল রেখাটাও এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল বের করছে, বক্ররেখাটাও যেটা বের করছে সেটা বের করে ফেলতে পারো। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই ইন্টিগ্রেশনটা ব্যবহার করব। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তুমি সরল রেখার ঢাল বের করতে পারো, সরল রেখার ঢাল বের করতে পারো ডিফারেন্সিয়েশন দিয়ে তুমি সরল রেখার ঢাল, এবং বক্ররেখারও কি বের করতে পারো? ঢাল বের করতে পারো। আবার সরল রেখার ঢাল জ্যামিতিক পদ্ধতিতে বের করা যায়, কিন্তু বক্ররেখার ঢাল জ্যামিতিক পদ্ধতিতে বের করা যায় না। তাহলে ডিফারেন্সিয়েশন যেহেতু সরল রেখারও বের করা যায়, বক্ররেখারও বের করা যায়, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই ডিফারেন্সিয়েশন ব্যবহার করব। আর ডিফারেন্সিয়েশনের সাইন কি? ddx। আর ইন্টিগ্রেশনের সাইন কি? ইন্টিগ্রেশনের সাইন কি? ইন্টিগ্রেশনের সাইন হচ্ছে গিয়ে এই যে এটা, আর কি থাকবে? dx। আর যাকে ইন্টিগ্রেট করব সে এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে বসবে, আর এখানে যাকে ডিফারেন্সিয়েট করব সে এখানে বসবে। কোন একটা ফাংশনকে আমি ডিফারেন্সিয়েট করব সেটা এখানে বসবে, বা y কে আমি ডিফারেন্সিয়েট করতে চাই সেটা এখানে বসবে, এই যে জায়গায় বসবে। আর যার সাপেক্ষে হবে সে তো নিচে থাকবে, যাকে অপারেশন করব সে নিচে থাকবে। ddx টা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের সাইন। আর যাকে অপারেশন করব সে যদি x হয় তাহলে এখানে x বসাইছি, সে যদি y হয় এখানে y বসাইতাম, সে যদি t হয় এখানে t বসাইতাম। হ্যাঁ, কখন t হবে কখন x হবে এগুলোও বোঝা যায়, এগুলো স্যার বলবো। ddx আনছি, এখন কার উপর আমি এই অপারেটরটা অ্যাপ্লাই করতে চাই? এটা তো ডিফারেন্সিয়াল অপারেটর, এটা আমরা কোথায় ব্যবহার করব? কার উপর অ্যাপ্লাই করব? ধরো y সমান x কিউব, এটার উপরে আমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে চাই, ডিফারেন্সিয়েশন অপারেটরটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে কিভাবে অ্যাপ্লাই করব আমি y এর উপর? তাহলে দেখো কিভাবে অ্যাপ্লাই করব। আমি y কে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে ddx অফ
ওয়াই লিখলাম, এই যে এইভাবে। এটা আবার গুণ ভাবিও না, গুণ চিহ্ন দিও না আবার। এই ডিডিএক্স অফ ওয়াই দিলাম। এবার ডিডিএক্স অফ ওয়াই কে আমরা ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন, এই যে। তাহলে ওয়াই সমান কত লেখা যায়? এক্স কিউব। এটা কি কত হবে? 3x স্কয়ার। তো স্যার এটা 3x স্কয়ার কিভাবে আসলো? এটার মেইন ফর্মুলাটা হচ্ছে এটা, ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা। n আগে চলে আসবে, সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা কাজে লাগিয়েই স্যার এই যে 3x স্কয়ার যে আনছি এই মাত্র, এই যে এটা এইভাবে আসছে। বলে স্যার কিভাবে হইলো? দেখো এই যে n এর জায়গায় কি আছে? 3 আছে। দেখো n টা তো সামনে আসছে, এই যে n, দেখো n সামনে আসছে। তারপরে কি লিখছি স্যার? x লিখছি। হ্যাঁ, তারপরে x লিখছি, তারপর n মাইনাস 1। তাহলে তোমাদের এখানে n এর জায়গায় কত আছে? 3 আছে। তাহলে অ্যাপ্লাই করো তোমরা, n এর জায়গায় 3 আছে, 3 বসাই দাও। এরপর x, আবার n এর জায়গায় 3 বসাও, মাইনাস কত? 1। তাহলে কত হয়েছে দেখো তোমরা? 3x স্কয়ার। তাহলে আমি যদি বলতাম এখানে যদি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 5 থাকতো, দেখি কেউ একজন বলো তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত আসবে? দেখি কে বলতে পারবে, দেখি বলো। ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াইটা কার ফাংশন? এই যে এক্স এর মাইনাস ফাংশন। এক্স টু দি পাওয়ার। তাহলে এটাতে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা nx টু দি পাওয়ার, n কি? পাওয়ার। পাওয়ারটা কত? মাইনাস 5। তারপর কি দিব? x দিব। তারপরে এক্স কি আছে? n মাইনাস 1। n কত? মাইনাস 5। মাইনাস মাইনাস কত? 5 মাইনাস 1 1। 1 তাহলে এখান থেকে কত আসবে? x টু দি পাওয়ার মাইনাস 6। মাইনাস 6। তাহলে এটাকে যদি আরেকটু মডারেট করে লিখতে চাই, x টু দি পাওয়ার মাইনাস 6 মানে কত? 1 বাই x টু দি পাওয়ার 6। তাহলে মাইনাস 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এই যে। তাহলে এটা কি? এটা আসলে ওই সরল রেখাটার কি, সরি ওই এই রেখাটার ঢাল। এটা সরল রেখা বলতে পারি না আমি, কারণ এটা বক্ররেখাও হতে পারে। সরল রেখা কিভাবে বলতে পারবো? আগে থেকেই সমীকরণ দেখে, যখন দেখবো এক্স ওয়াই এর ঘাত 1, তখনই বুঝবো যে এটা সরল রেখার সমীকরণ। এই যে এটা সরল রেখার সমীকরণ। কেন? ওয়াই এর ঘাত 1, এক্স এর ঘাত 1। তাহলে তোমরা বুঝে গেলা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা তো বুঝলে তোমরা। এখন আরো একটা ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে, এখনো যে পুরোপুরি বুঝে ফেলছো তা না। এখন যদি তোমাদেরকে স্যার এরকম দিতাম 2x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা দিলাম y, এইটার ডিফারেন্সিয়েশন কিভাবে করবো? আগে তো একটা ছিল, শুধু y সমান x টু দি পাওয়ার মাইনাস 5, এটা ছিল। এখন এটাকে কিভাবে করবো? এটাও একটা x এর ফাংশন, y ইজ ইকুয়াল টু এত মানে x এর ফাংশন। হ্যাঁ, তোমরা ফাংশন কিভাবে নির্ণয় করছি আমি, এই দেখো y সমান সমান টুয়াইস x মাইনাস 5। এখন আমি x এর মান বসালে y এর মান পাই। তাহলে x হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক, ইচ্ছা মতো আমি x এর মান বসাচ্ছি, কিন্তু y এর মান ইচ্ছা মতো পাচ্ছি না। কিন্তু আমি x এর মান যা বসাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার y এর মান আসতেছে। তাই এখানে বলতে হবে x এর মানের উপর y ডিপেন্ডেবল। তাই হচ্ছে x y কে x এর কি বলতে হবে? ফাংশন বলতে হবে। y হচ্ছে x এর ফাংশন, এটা বলতে হবে। কারণ কি? কারণ মেইন কাজটা কি করতেছে? x করতেছে। x এর মান বসালে দেন y এর মান পাওয়া যায়, x এর মান না বসালে y এর মান পাওয়া যায় না। ডিপেন্ডেবল, মনে করো x এর উপর y ডিপেন্ডেবল। মনে করো তোমরা আমার উপর ডিপেন্ডেবল, আমি পড়াইলে তুমি বুঝতে পারতেছো, আমি না পড়ালে তোমরা বুঝতে পারতেছো না, ব্যাপারটা এরকম। তাহলে আমি হচ্ছে তোমাদের ফাংশন। তাহলে এখানে x হচ্ছে y এর ফাংশন। আমি ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি। আমি হচ্ছে তোমাদের ফাংশন, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এটাকে সমীকরণের সাহায্যে যদি প্রকাশ করি, এটা হচ্ছে গিয়ে স্যার, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে স্যার হচ্ছে স্টুডেন্টের ফাংশন। তার মানে তোমরা বুঝতেই পারতেছো x হচ্ছে y এর ফাংশন। জিনিসটা ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই। আর যার ফাংশন ওই তার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিডিএক্স যে লিখি স্যার, যার ফাংশন, এই যে এখানে যার ফাংশন সে, যেমন আমার ফাংশন এখানে আমি ডিডি স্যার
এক্স এর জায়গায় স্যারের নাম বসাই দিতে পারো, ডিডি ঠিক থাকবে, যার সাপেক্ষে সে বসবে। এই যে এখন কাকে ডিফারেন্সিয়েট করব আমরা? ওয়াই কে। ওয়াইটা কি? এক্স এর ফাংশন, সেজন্য। এবার আমরা কি করব? যাকে করব তার মানটা বসাই দেই। ওয়াই কত? 2x³ মাইনাস 5x স্কয়ার থ্রাইস x প্লাস 2। বলে স্যার এটাকে কিভাবে করবেন এখন? হ্যাঁ, এটাকে করার উপায়টা খুবই সহজ। দেখো কিভাবে করি। আগে তো একটা ছিল, কোনো প্রবলেম ছিল না। এখন অনেকগুলো হওয়ার কারণে আমি কি করব? ddx আলাদা করে ফেলবো। এই যে একটা, এরপর কি চিহ্ন? মাইনাস দিব, মাইনাস, আবার ddx, তারপর কি লিখবো? 5x স্কয়ার, তারপরে কি চিহ্ন? মাইনাস চিহ্ন দিব, মাইনাস, আবার কি দিব? ddx, এখানে কত? 3x, এরপরে কি চিহ্ন? প্লাস dd অফ কত? ddx অফ 2। আচ্ছা, এখানে অপারেশন কার করব? যার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করতেছি। নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, কার অপারেশন করব? নিচে যেটা আছে এই যে x এর অপারেশন করব। এই যে ddx অফ নিচে যেটা থাকবে সেটার অপারেশন হবে। এখানে t আছে, t এর অপারেশন করব। এখানে dd অফ থিটা আছে, থিটার অপারেশন করব আমরা। নিচে যেটা থাকবে সেটার অপারেশন করব। আচ্ছা, এখানে x আছে, x এর সাথে একটা 2 আছে, 2 তো x না, তাহলে 2 টা যেহেতু x না, x যার অপারেশন করব সে ছাড়া বাকি সব বাইর করে দিতে হবে। তাহলে 2 টাকে বাইরে বের করে দাও। বাইরে বের করে দিয়ে ddx অফ কি লেখো? x³ যার অপারেশন করব তাকে রাখো। অপারেশন থিয়েটারের ভিতরে কে থাকে? ডাক্তার থাকে। আর যার অপারেশন করতে হবে সে থাকে, বাকিদেরকে বের করে দেওয়া হয়। এটা 2 হচ্ছে সেরকম একটা সংখ্যা যেটাকে বের করে দেওয়া হয়েছে, যার অপারেশন হচ্ছে না। আচ্ছা, এখানে কার অপারেশন হবে না? 5 এর অপারেশন হবে না, 5 কে বের করে দাও। তারপর এখানে 3 এর অপারেশন হবে না, 3 কে বের করে দাও। তারপর এখানে তো নাই, এক্সই নাই, খালি 2। যেহেতু তার সাথে কোনো এক্স নাই, শুধু 2, সে জায়গায় কি বসে যাবে? 0। তাহলে এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যায়, ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবক। ধ্রুবক মানে, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবক জানা মানে ডিফারেন্সিয়েশন শূন্য হয়। ddx অফ 9.8 বা ddx অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট g, এগুলো জানা মান। আর এগুলোর ডিফারেন্সিয়েশন সবসময় 0। মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবক ইজ ইকুয়াল টু 0। জানা মানের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0। আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 0 বসাই দিও না, দেখিও। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 0, এটা সূত্র কিন্তু মাথায় রাখবা। ডিফারেন্সিয়েশন অফ ধ্রুবক, ধ্রুবক মানে জানা মান, ধ্রুবক ইজ ইকুয়াল টু কি হবে? 0। এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখবা। তারপর এটাও ফর্মুলা যেটা দিছি, এটা আরো ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের, সেগুলো স্যার দিব। ddx অফ sin x, যদি sin x এর আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেখান থেকে পাবো cos x, এটা সূত্র। তারপর ddx অফ cos x, তাহলে এইটার সূত্র হচ্ছে কি মাইনাস sin x, এগুলো সূত্র। এখন তুমি বলতে পারো স্যার এখানে x দিচ্ছেন, এখানে যদি থিটা দিতাম তাহলে অবশ্যই এখানে থিটা হইতো। এই যে এখানে থিটা হইতো। এখানে যদি স্যার a দিতাম তাহলে অবশ্যই এখানে a হইতো। স্যার বলছিলাম যার অপারেশন করব তাকে বসাইতে হবে dA, তাহলে আমি যদি এখানে করি এখানে অবশ্যই sin a বসাইতে হবে। এটা মাথায় রাখবা জিনিসগুলা, কার সাপেক্ষে করছো এটা মাথায় রাখবা। আমরা আমাদের ট্র্যাক থেকে সরে গেছি, আমরা যেটা করাচ্ছিলাম অপারেশন সেটা শেষ করি। এই যে এখানে এটা 0 পাইছি কেন আবার বুঝে গেছো? এই যে 2 জানা মান, সেই জন্য। এর সাথে কোনো x চলক নাই। এই যে 2 করলাম। এবার এটাতে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা তো ওই যে এই যে মব্ব ফর্মুলা, এটা ব্যবহার করব। এটাতে আসো, বসাও ddx অফ x³ অ্যাপ্লাই করো, কি হবে? 3, n টা আগে চলে আসবে, 3 আগে চলে আসছে, x টু দি পাওয়ার 3 মাইনাস 1 n মাইনাস 1, তাহলে 3x স্কয়ার হইছে। তাহলে এই জায়গায় আমরা কি পাবো? 3x স্কয়ার পাবো। আচ্ছা, তাহলে এখানে তো আমরা পেয়ে গেছি 3x স্কয়ার। এবার পরেরটা করে দেখি আমরা, এই যে x স্কয়ার, এটা করি তো দেখি। তারা বল তো এখানে কত পাবো? তারা বল এটাকে করলে। আচ্ছা, এটা 5 ইনটু 5 বলার দরকার নাই তোকে, এই যে যেটা দেখাচ্ছি সেটা বল খালি। twice x হ্যাঁ,
twice x. ওকে, টুয়াইস এক্স। তাহলে আমরা এখানে কি বসাবো? 5 ইন্টু টুয়াইস এক্স। হ্যালো, আচ্ছা এরপরে এটা তো টুয়াইস এক্স আসছে, এখানে 3, এবার ডিডিএক্স আসো। এটা এটা দেখি সুমা বলো, ডিডিএক্স অফ এক্স এটা কি হবে? Sir, সুমা নাই? x minus হ্যাঁ হ্যাঁ x বলো। inverse x inverse 1. শিওর? দেখো এটার পাওয়ার কিন্তু 1। বলো, আরেকবার চিন্তা করে Sir, বলো। x হবে তাহলে শুধু x না to না, the power 0. দেখো দেখো, এক্স টু দি পাওয়ার 1 হবে। 0. না না, এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে কথা। হ্যাঁ, কিভাবে 0 হয়েছে বুঝে দিতে পারবা? জি স্যার, বলো। x এর ঘাত থেকে -1 যাবে, বিয়োগ চলে যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই করে বলো না, এই সূত্রটা অ্যাপ্লাই করে বলো। 1 1 x এক্স, 1 minus 1. হ্যাঁ এই যে। তাহলে আনসার আসবে কত? 1 আসবে এখানে। 1. 1, এই যে। তাহলে আমরা মেইনলি কি পাচ্ছি? 3 দুগুণে 6, 6x স্কয়ার আর 10x এন্ড -3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ddx অফ y। তার মানে আমাদের যে সরল রেখাটা দেয়া ছিল, এই যে সরল রেখাটা, এটা ঢালের সমীকরণ, সরি এটা সরল রেখা বলতে পারি না, এটা বক্ররেখা। এই বক্ররেখাটা, বক্ররেখাও না বলে আমরা সরাসরি রেখা বলি, সেটা সরলও হইতে পারে বক্রও হইতে পারে। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 6x স্কয়ার 10x মাইনাস 3। তাহলে এই রেখাটার ঢাল পেয়ে গেলাম, এটাই হচ্ছে ঢাল। এটা কোন রেখাটার ঢাল? এই যে এই রেখাটার ঢাল। এখন আমরা ইন্টিগ্রেশন নিয়ে একটু কথা বলি। ইন্টিগ্রেশনের অপারেশন গুলো কিভাবে করে আমরা লাস্ট ক্লাসে সেগুলো লিখে ফেলছিলাম, বাট সেগুলোর কোনো ব্যাখ্যা দিই নাই। তাহলে ইন্টিগ্রেশনের ক্যালকুলাস একটু দেখি। ইন্টিগ্রেশন, এটা আমরা জানি ক্ষেত্রফল বের করে। আচ্ছা, আমরা একটা সমীকরণ নিচ্ছি, লাইক ধরো একটা সরল রেখার সমীকরণ নেই আমি প্রথমে, টুয়াইস এক্স মাইনাস 3। হ্যাঁ, এটাকে আমরা ইন্টিগ্রেট, এটাও এক্স এর ফাংশন, ওয়াইটা হচ্ছে গিয়ে এক্স এর ফাংশন। তাহলে আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, যেহেতু এক্স এর সাপেক্ষে তাইলে এখানে ডিএক্স দিলাম। আর যাকে ইন্টিগ্রেট করব তাকে আমি বসাচ্ছি টুয়াইস এক্স মাইনাস 3। আর সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন আর কি, আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। ইনডিফিনিট ইন্টিগ্রাল তো ডেফিনিট মানে কি নির্দিষ্ট, এটাতে লিমিট থাকবে। ডেফিনিট ইন্টিগ্রালে কি থাকবে? লিমিট থাকবে। আর ইনডিফিনিট ইন্টিগ্রালে লিমিট থাকবে না, লিমিট থাকবে না। তাহলে লিমিট বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা বসে আছে, এটা হচ্ছে লিমিট। একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। আর ইনডিফিনিট ইন্টিগ্রালে এরকম কোনো লিমিট বসানো থাকবে না, তো তোমরা ম্যাথে আরো ডিটেইলস করবে। তাহলে যেহেতু আমরা লিমিট বসিয়ে করছি, তাহলে আমরা একটু লিমিট বসাই না। এখানে মনে করো এক্স এক্স আই সমান সমান 2 থেকে এক্স আই সমান সমান 5 পর্যন্ত এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করো। তাহলে আমাদের লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 5 বসাইলাম। এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনেরও x টু দি পাওয়ার n এর সূত্র আছে। ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল একটু আগে লিখছিলাম, ddx অফ x টু দি পাওয়ার n, কি লিখছিলাম? nx টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ছিল। ইন্টিগ্রেশনও আছে x টু দি পাওয়ার n এর সূত্র, সেটা কি? x টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক পাওয়ারে যেটা বসবে, এই যে এটা, এটা হুবহু নিচে বসাই দিতে হবে। এই এটা হচ্ছে গিয়ে কি ইন্টিগ্রেশন। এটা হচ্ছে সূত্র x টু দি পাওয়ার n এর। তাহলে আমরা এখানে সেটা অ্যাপ্লাই করতে চাই, সেটা কিভাবে দেখো।
এই যে এখন আমরা এটাকে আলাদা করে নিব, যেহেতু দুইটা এখানে একটা রাশির ভিতরে দুইটা রাশির বিয়োগফল এখানে আছে, তাহলে প্রথমটাকে লিখবো টোয়াইস এক্স, এই যে টোয়াইস এক্স, আর এখানে ডিএক্স গুণ আছে, গুণ দিলাম। মানে কিভাবে হচ্ছে স্যার সেটা ক্লিয়ার করি। মাইনাস, আবার যদি 3 এর সাথে এটা গুণ করি 3 dx, এটা এভাবে, আর এখানে 5 2 এরকম। এবার যদি এটাকে পুরোটাকে আলাদা করে লিখি স্যার, টোয়াইস এক্স ডিএক্স 5 আর এখানে 2 মাইনাস 3 dx 5 2 আলাদা করে লিখলাম। আচ্ছা, কার অপারেশন হবে? এই যে এটা দেখে বুঝবো এক্স এর অপারেশন হবে। তাহলে 2 তো জানা মান, 2 এর অপারেশন হবে না, তাহলে 2 কে বের করে দাও, যার অপারেশন হবে না তাকে বের করে দাও। তাহলে কি থাকবে? এক্স ডিএক্স মাইনাস, এখানে কার অপারেশন হবে না? 3 এর হবে না, 3 কে বের করে দাও। এই বসাইলাম। এবার এই পাশে একটু দেখো, তাহলে এখানে এক্স এর উপর পাওয়ার কত? 1। এবার এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র খাটাও, কত হবে তোমরাই বুঝে যাবে। সূত্র খাটাও, এই যে সূত্র খাটাইলে কি হবে? এক্স এর উপরে এন প্লাস 1, তাহলে এন হচ্ছে 1 আমাদের, তার সাথে আরো প্লাস 1, আর ঠিক ওই পাওয়ারের জিনিসটা 1 প্লাস 1টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের এখানে লিমিট আছে, এখানে যেহেতু লিমিট আছে, আমাদের এখানে কোনো লিমিট ছিল না, তাই আমরা লিমিটটা দিই নাই। যেহেতু আমাদের এখানে লিমিট আছে, তখন আমরা কি করব? লিমিট থাকলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা মাথার উপরে এইভাবে লিখে দিব, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2। সূত্র অ্যাপ্লাই করার পরে লিমিটটা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখে দিতে হবে। তারপরে মাইনাস দিয়ে পরেরটাতে যাচ্ছি, এই যে এটা 3 3। এবার এখানে কোনো সংখ্যা নাই, দেখো শুধু ডিএক্স, শুধু ডিএক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, সরি ইন্টিগ্রেশন করি, শুধু এক্স পাওয়া যাবে, মাথায় রাখবা। এই যে শুধু ডিএক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি শুধু এক্স পাবো। তাহলে এক্স পাইছি, যেহেতু এটাতে লিমিট আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে লিমিটটা মাথার উপরে দিব, একটা মাথায় একটা পায় বসলো। এরপর আমরা ক্যালকুলেশন করি 2, আসো এখানে এক্স স্কোয়ার হবে আর নিচে কত হবে? 2। এই বসলো। এরপরে কি করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে কত থেকে কত সীমার মধ্যে আমি ইন্টিগ্রেশন করছি? 2 থেকে 5 সীমার মধ্যে। 2টা কিসের মান? এক্স এর মান। 5টা কিসের মান? এক্স এর মান। মাথায় রাখিও কিন্তু এগুলো কিন্তু এক্স এর মান। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে ভেতরে 2 আছে, এটা কোনো এক্স না, এটাকে বের করে দাও। 2/2 শুধু কাকে রাখো? এক্স স্কয়ার কে রাখো, তার মাথার উপরে লিমিটটা রেখে দাও। এখানেও শুধু এক্স আছে, হ্যাঁ। এরপর এরপর এখন লিমিটটা বসাবো, এটা 2 2 কাটা, লিমিটটা বসাবো, লিমিটটা বসাবো আমরা। আসো লিমিট প্রথমে কোনটা বসাবো? আপার লিমিট। আপার লিমিট কত? 5। তাহলে এটা তো এক্স এর মান, এটা তো এক্স এর মান, তাহলে এক্স এর জায়গায় বসাও 5, 5 স্কয়ার। তারপর এটা হচ্ছে সূত্রের একটা মাইনাস আসবে, এটা সূত্রের মাইনাস। তারপর কোনটা বসাবো? লোয়ার লিমিট 2, 2 বসাও এক্স এর জায়গায়, 2 স্কয়ার। এই যে এটা হচ্ছে লিমিট বসানোর সিস্টেম। আগে আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে, আবার লোয়ার লিমিট বসাবো। আর মাইনাস এখানে কিভাবে বসবে? এখানে তো এক্স শুধু, উপরেরটা এক্স এর মান 5 বসলো, মাইনাস আবার নিচেরটা বসবে 2। তাহলে এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 4, 3 আর এখানে হচ্ছে কত? 3। তাহলে 25 থেকে 4 গেলে কত? 21, মাইনাস এখানে হচ্ছে কত? 9। তাহলে 21 থেকে 9 গেলে কত স্যার? 21 থেকে 9 গেলে কত স্যার? 12। এই হচ্ছে গিয়ে আমাদের যে একটু আগে যে সমীকরণটা লিখছিলাম, সেই সমীকরণটার কি? ক্ষেত্রফল। এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল সে রচনা করে, সেই ক্ষেত্রফলটা আমরা বের করতে পারলাম। তাহলে আমি যদি আরেকটা দেই, মোট কথা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা একটা কি বলি। আচ্ছা, এখন আমাকে কেউ বলো তো,
এখানে যদি আমি লিমিট দেই, এটা হচ্ছে গিয়ে মনে করো 1 আর এটা হচ্ছে গিয়ে মনে করো -1। এখানে যদি আমি ইন্টিগ্রেট করি মনে করো x⁻⁻5 dx, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে দেখি, কেউ একজন বলো তো। রিপন বলতো, রিপন। রিপন আসিস নাকি? রিপন শুনতে পাচ্ছিস? স্যার হ্যাঁ, ওইটা একটু বলতো। হ্যালো স্যার, নেটে ডিস্টার্ব করতেছে স্যার, একটু প্রবলেম হইতেছে স্যার, বুঝতেছি না কথা। হ্যাঁ হ্যাঁ, স্যার আরেকবার বলবেন স্যার, কথাটা বুঝিনি স্যার, নেটে ডিস্টার্ব করতেছিল। আচ্ছা আচ্ছা। এটা সূত্র হচ্ছে এই যে এটা এটা এই যে ফর্মুলা হচ্ছে এটা। এটা কি x⁻n, তাহলে আমাদের এখানে n কত? -5। এটা সূত্র কি? -5 x⁻n+1 ডিভাইডেড বাই n+1, মানে এখানে পাওয়ারে যা থাকবে সেটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই কিভাবে করব? -5 n+1 আর ঠিক এই জিনিসটা কোথায়? নিচে চলে যাবে। যেহেতু ডিভাইড লিমিট বাই আছে, -5 + 1। হ্যাঁ লিমিট আছে যেহেতু, তাহলে লিমিটটাকে এভাবে মাথায় আর পায়ে দিতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে। তারপরে কি করব? তারপরে এখানে হবে x⁻⁻4 ওকে। তাহলে এখানে এটা হবে x⁻⁻4 আর নিচে কত হবে? -4। লিমিটটা বসাই দিব আমরা 1 -1। আচ্ছা, এখানে -4 তো কোনো x এর পার্ট না, যেহেতু x এর পার্ট না এটাকে বাইর করে দাও। -1/4 বাইরে থাকবে, শুধু x টা ভিতরে থাকবে। এবার লিমিট বসাবো আমরা। প্রথমে আপার লিমিট 1 তো x এর মান, আমরা তো জানি লিমিট গুলো x এর মান হয়, চলকের মান হয়, ভিতরে যেটা চলক থাকে 1 বসাই দাও, তাহলে 1 এর উপর -4 পাওয়ার সূত্রের মাইনাস। এবার লোয়ার লিমিট এই যে -4 -1⁻⁻4 এই যে এটা। তাহলে আমরা এটাকে আরেকটু মডারেট করে যদি লিখতে চাই, তো 1/-4, আসো 1 এর উপর যে পাওয়ারই থাকবে থাকুক সেটার মান 1ই হয়। 1 এর উপর পাওয়ার -4 1ই হবে। এবার -1 এর উপর পাওয়ার -4, 4 একটা জোড় সংখ্যা। তো তোমরা একটা জিনিস মাথায় রাখিও, এরকম যদি থাকতো বিজোড় তাহলে এখান থেকে মাইনাস বেরোতো। যেহেতু এটার ভিতরে পাওয়ার জোড় সংখ্যা, -4 হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটা কি থাকবে না, মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যখন ভেতর থেকে বের হবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আবার বাইরে কি আছে? মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। 1 -1, তাহলে 1 -1 মানে স্যার কত? 0, আর 0 ইনটু সামথিং 0। ডেফিনিটে পড়ছে কেন? কারণ এখানে লিমিট আছে, আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি এটার মান কত আসবে। আর ইনডিফিনিট ইন্টিগ্রেশনে নির্দিষ্ট করে বলতে পারবো না, হ্যাঁ সেখানে মান কত আসবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।